Assalamu alaikum, hello everyone. I hope that everyone is fit and fine and I am doing great by the grace of Almighty Allah. অনেকেই আমরা ইংরেজি শিখতে চাই বিভিন্ন কারণে, যেমন কেউ শিখতে চাই আমরা ইংরেজি শিখে বাইরে যাব আমরা স্টাডি করার জন্য, আবার কেউ শিখতে চাই যে আমরা ইংরেজিতে কথা বলতে পারলে আমরা ভালো একটা চাকরিতে ঢুকতে পারবো বা আমরা জব করলে সেক্ষেত্রে যেন আমরা প্রমোশন পাই। আবার আমরা যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি সেক্ষেত্রে ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমরা ইংরেজিতে ফরেনারদের সাথে কমিউনিকেট করতে পারি আমাদের প্রমোশনটা হতে পারে, বা আমরা বিভিন্ন কারণে ইংরেজি শিখতে চাই। তো যারা ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আসলে ইংরেজি শিখতে হলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যে জিনিসগুলো একদম না জানলেই নয়। আমরা দেখবেন যে আপনার আশেপাশে অনেকগুলো বাচ্চা আছে, বা আমরা ছোটোবেলা থেকে কিন্তু আমরা বাংলায় কথা বলে আসছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট শিশু, সে কিন্তু বাংলা ব্যাকরণের কিছুই জানে না, সে ব্যাকরণের কোনো নিয়ম কানুন জানে না বা কোনো রুলস জানে না, কিভাবে কথা বলতে হবে, কোনটি বাক্য কোনটি শব্দ কিছুই জানে না। কিন্তু সে কিন্তু যখন বড় হয় বা বড় হতে শুরু করে তখন থেকেই সে ভালোভাবে বাংলা বলতে পারে। তো এক্ষেত্রে ইংরেজি ভাষাটাও কিন্তু সেম। আপনি যদি ইংরেজি ভাষাকে ওভাবে গ্রামারের দিকে ফোকাস না করে বা লক্ষ লক্ষ ভোকাবুলারির দিকে ফোকাস না করে আপনি সামান্য কিছু টেকনিক দিয়ে এগিয়ে যান, তো ইনশাল্লাহ ইউল বি অ্যাবল টু স্পিক ইংলিশ, মানে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত সেজন্যই করা। তো আজকের ভিডিওতে আমরা অনেকে ভাবি যে ইংরেজি বলতে হলে আমাকে গ্রামার জানতে হবে, আমাকে ভোকাবুলারি জানতে হবে। তো আমরা সাধারণত 2000 থেকে 3000-এর মতো ভোকাবুলারি ইউজ করি। তো এর বেশি আমরা তেমন একটা ভোকাবুলারি ইউজ করি না, কারণ এর বেশি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে দরকার হয় না। তো এমনিতে কিন্তু লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, সো উই ডোন্ট নিড এনি টাইপ অফ ভোকাবুলারি। তো আমরা কিন্তু অনেকে আছি যারা আমরা ইংলিশ গ্রামারের দিকে ফোকাস করি, যে আমরা ইংরেজি গ্রামারের অনেক কিছু শিখে দেন আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব। আবার কেউ কেউ আছে যেমন ভোকাবুলারি আছে, যে আমাদের সাধারণত 2000 থেকে 3000-এর মতো ভোকাবুলারি দরকার হয়। এর বেশি সাধারণত আমাদের ডেইলি লাইফে কথা বলতে এর বেশি দরকার হয় না। তাই আমাদেরকে তারপরে আছে প্রোনাউন্সিয়েশন, যে কোনটার একটা সঠিক উচ্চারণ, এগুলো আমাদেরকে শিখতে হবে, দেন আমি ইংলিশে কথা বলবো। না তো মানুষ আমাকে হাসাহাসি করবে। আমি তাদেরকে বলবো যে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তো আপনি হচ্ছে যে ওই বাচ্চা শিশুর মতো, যে আপনাকে ইংরেজি গ্রামারের প্রতি তেমন একটা ফোকাস করবেন না। আবার এই যে ভোকাবুলারি আছে এর প্রতি অতটা ফোকাস করা যাবে না। আবার হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন, এগুলো বাদ দিয়ে মোটামুটি একদম সহজ উপায় কীভাবে শুরু করা যায়, তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাউন্ড, বিভিন্ন সাউন্ড যেগুলো আছে বা আলফাবেট যেগুলো আছে, যেমন এ বি সি ডি থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে এগুলো হচ্ছে এক একটা সাউন্ড, এগুলো হচ্ছে এক একটা সাউন্ড। তো এগুলোর উচ্চারণ আমরা ধীরে ধীরে জানবো। এটা মাঝে মাঝে কিন্তু এ হয়, যেমন আবার বি আছে, যেমন এটা দিয়ে যদি আমরা বলি বি এ টি ব্যাট, এটা এতে এই যে এ আছে এর উচ্চারণ হচ্ছে এ এর মতো উচ্চারণ হচ্ছে, অথবা এই টেবল এই বল। আমরা আবার যেমন বলি যে এ বি এল ই, এটা ব্রিটিশ উচ্চারণ হবে এই বল, এটা হবে এই বল। তারপর বি সি ডি, এভাবে আরও কিছু আছে, সেগুলো আমরা সামনের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আছে আমাদেরকে যেটা শিখতে হবে, তো এরপরে আমাদেরকে শিখতে হবে যেমন সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে যে শব্দ, এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট আছে ওগুলো, দেন ওখান থেকে আমাদেরকে শিখতে হবে ওয়ার্ড। দেন আমাদেরকে শিখতে হবে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করে, সেই অর্থটা বা শব্দটাই হচ্ছে
ওয়ার্ড, কতগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করে, সেটাই হচ্ছে ওয়ার্ড। যেমন আমি যদি কয়েকটা লেটার পাশাপাশি বসাই, যেমন PLAY, পেলে মানে হচ্ছে খেলা, এটা কিন্তু একটা ওয়ার্ড, এটা কিন্তু একটা ওয়ার্ড। তো পাশাপাশি কিছু যদি লেটার বসে একটা অর্থ তৈরি করে, সেটা হচ্ছে ওয়ার্ড। তো ওয়ার্ডের পরে আমাদেরকে যেটা শিখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। ওয়ার্ডের পরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। এবার আমরা আসি যে সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে যে কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে সেন্টেন্স। তো ভিউয়ার্স, সহজভাবে বলতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড হচ্ছে অ্যালফাবেট, যেমন ABCD, এগুলো 26টা অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে এটা হচ্ছে সাউন্ড বা লেটার বা আলফাবেট। সো দেন আমাদেরকে ওয়ার্ড জানতে হবে। তো ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার যদি পাশাপাশি বসে অর্থ তৈরি করে, সেটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ। তো আমরা এবার শিখলাম যে ওয়ার্ড শিখতে পারলাম, তারপর সাউন্ড জানতে পারলাম, দেন আমাদেরকে জানতে হবে সেন্টেন্স আসলে কি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে সেন্টেন্স। দেন আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা যদি বিভিন্ন একটার পরে একটা বাক্য বলি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সেন্টেন্সের পরে আমাদেরকে জানতে হবে ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। তো সেন্টেন্সের ভিতরে আপনি দেখতে পাবেন যে, তো এবার আমরা আসি যে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কি করে একটা অর্থ প্রদান করলে সেটা হচ্ছে সেন্টেন্স, মানে একটা বাক্য তৈরি করলে সেটাই হলো সেন্টেন্স। সেন্টেন্সে আবার দু ধরনের ভার্ব থাকে। সেন্টেন্সে কী থাকে? দু ধরনের ভার্ব থাকে, যেমন অ্যাকশন ভার্ব, আবার থাকে নন অ্যাকশন ভার্ব। সেন্টেন্সে কী থাকে? দু ধরনের বাক্য থাকে, যেমন অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্ব কি? চলুন আমরা অ্যাকশন ভার্ব দেখি। যেমন হচ্ছে যে আমি খাই, সে কাজটি করে, বা আমি ঘুমাই, আমি কাজটি করতেছি, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন আই ডু, আমি করি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে হচ্ছে কিছু একটা করতেছি, এটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে। আবার হচ্ছে, তো এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। যদি আমরা নন অ্যাকশন ভার্ব দেখি, যেমন সে একজন ভালো ছেলে, আবার সে একজন টিচার ছিলেন, তো নন অ্যাকশন ভার্ব যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে সে একজন শিক্ষক ছিলেন। আবার হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছাত্র। তারপর হচ্ছে যে হি ইজ এ গুড অ্যাট ম্যাথ। তো এক্ষেত্রে এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব। কোনো কিছু করা বা সংগঠিত হওয়া, সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আবার কোনো কিছু যেমন করা না, যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, সে এটা করছে, বা হি ইজ এ গুড টিচার। তো এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব সেন্টেন্সে। তো এরপরে আমরা জানবো যে সেন্টেন্সে আর কি থাকে। সেন্টেন্সে আর থাকে সাবজেক্ট। তো এরপরে যেটা হচ্ছে যে, এরপরে আবার হচ্ছে নন অ্যাকশন ভার্বের ভিতরে যেগুলো থাকে, সেগুলো হচ্ছে বি ভার্ব। যেমন am, is, are, was, were। তো নন অ্যাকশন ভার্বে কি থাকে? বি ভার্ব থাকে, যেমন am, is, are, was, were, তারপরে হ্যাভ, এগুলো থাকে। আবার অ্যাকশন ভার্বের কি থাকে? যে আমরা কোনো কিছু করি বা সংগঠিত হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব।
Hello and Assalamu alaikum. I hope that everyone is fit and fine, and I am doing great by the grace of Almighty Allah. Today in this video I am going to share with you about parts of speech. আশা করি এরপরে আর আপনি কখনোই পার্টস অফ স্পিচ ভুলবেন না। তো আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনি খুব সহজেই পার্টস অফ স্পিচ শিখে যাবেন। তো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দই হলো পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো শুরুতে আপনি এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যেমন আমি লিখেছি এ ভেরি নাইস গ্লাস জার ওয়াজ কেপ্ট অন দ্য টেবল, সাডেনলি ইট ফেল ডাউন অ্যান্ড ব্রোক, মাই সিস্টার স্ক্রিম, ড্যাম হাউ ইট হ্যাপেন। মানে এ ভেরি নাইস গ্লাস জার মানে একটি সুন্দর একটি গ্লাসের পাত্র, ওয়াজ কেপ্ট অন দ্য টেবল মানে টেবিলের উপরে রাখা ছিল, সাডেনলি মানে হঠাৎ করে, ইট ফেল ডাউন এটা নিচে পড়ে গেল, অ্যান্ড ব্রোক মানে ভেঙে গেল, মাই সিস্টার স্ক্রিমড আমার বোন একটা চিৎকার করলো, ড্যাম শিট হাউ ইট হ্যাপেন এটা কিভাবে হলো। তো আমরা দেখি যে এখানে প্রথম হচ্ছে নাউন। তো আজকে আমরা নাউন জানব। নাউন হচ্ছে যে যত রকমের নাম আছে সবগুলি হচ্ছে নাউন। যেমন আমার নাম আলিফ, এটা হচ্ছে একটা নাউন। তারপরে এটা হচ্ছে একটা পেন বা মার্কার, এটা একটা নাউন। এটা একটা হোয়াইট বোর্ড, এটা একটা নাউন। তারপরে আরও যত রকমের জিনিস আছে, বা একটা টেবিল, মোবাইল, বোর্ড ইত্যাদি যা যা আছে সবগুলোই হচ্ছে কি নাউন, যেগুলো আমরা দেখতে পাই বা ছুঁতে পাই, বা দেখতে পারি না, ছুঁতে পারি না, ব্যথা, এগুলো হচ্ছে নাউন। তো যত রকমের নাম আছে সবগুলোই এক কথায় হচ্ছে নাউন। তাহলে আশা করি যে এরপরে আমরা কখনোই ভুলবো না। তারপরে আমরা দেখি প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। আসলে প্রোনাউন হচ্ছে যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি। যেমন দিস ইজ মাই পেন, এখানে কিন্তু আমি নাম উল্লেখ করিনি, তাহলে নাম উল্লেখ না করলে মাই, এখানে মাই কি হচ্ছে, মানে হচ্ছে মাই হচ্ছি আমি, তাহলে এটা আমার নামের পরিবর্তে আমি ব্যবহার করতে পারছি। এখানে মাই হচ্ছে প্রোনাউন, মানে নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে প্রোনাউন। আবার ধরুন একটা উদাহরণ হিসাবে দেখি, তার নাম হলো আলিফ, সে ভালো ক্রিকেট খেলে। এখানে সে কিন্তু তার নাম উল্লেখ করা নাই, এখানে সে হচ্ছে প্রোনাউন। তো এরপরে যদি আমরা দেখি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, মানে কোনো একটা সাবজেক্ট বা অবজেক্টকে বা কোনো একটা নাউনকে সে কী করে, বিশেষায়িত করে। যেমন তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি কী করে, তুলে ধরে। যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি তুলে ধরে। যেমন দিস ইজ এ মার্কার, যেমন এটা খুব ভালো একটা মার্কার, এখানে খুব ভালো, এখানে ভালো কি একটা গুণ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হি ইজ এ গুড বয়, এখানে যদি আমরা গুড দেখি সেটা হচ্ছে কি, গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আবার হি ইজ এ ব্যাড বয়, আমরা যদি ব্যাড বয়ের ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বা এখানে একটি কলম আছে, একটি মানে আমরা যদি সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায় সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একদম সহজ ভাষায়। আশা করি এরপরে আপনি কখনোই আর পার্টস অফ স্পিচ বা অ্যাডজেক্টিভ ভুলবেন না। দেন আমরা যদি দেখি ভার্ব কি, ভার্ব হচ্ছে একটা ক্রিয়া, মানে কোনো কাজ করা, সেগুলি হচ্ছে মানে কোনো কাজ করা বা কোনো কাজ সংগঠিত হওয়া, সেটাই হচ্ছে ক্রিয়া। এখানে আমরা ভার্ব দেখতে পারি, ভার্ব আছে কয়েক ধরনের, যেমন অক্সিলারি ভার্ব আছে। যেমন দিস ইজ এ পেন, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, মানে একটা বাক্য তৈরি করতে একটা অক্সিলারি ভার্বের দরকার হয়। যেমন দিস ইজ এ পেন, এখানে ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ আছে। যেমন আই অ্যাম এ গুড বয়, এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, মানে একটা বাক্য তৈরি করতে সহায়তা করে। তারপরে আবার আছে যেমন
অ্যাকশন ভার্ব, আবার নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যেমন তারা ফুটবল খেলতেছে, এখানে খেলতেছে মানে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে আমি কাজটি করতেছি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব। আবার যদি আমরা যে নন অ্যাকশন ভার্বের দিকে দেখি, নন অ্যাকশন ভার্ব হচ্ছে যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছাত্র, বা হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তার মানে এখানে কিন্তু কোনো কাজ করা বা কিছু এখানে নাই, তার মানে এটা হচ্ছে একটা নন অ্যাকশন ভার্ব। মানে তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে হি ওয়াজ এ টিচার, সে একজন টিচার, শিক্ষক ছিলেন, তার মানে এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্বে আবার থাকে হচ্ছে বি ভার্ব থাকে, যেমন অ্যামিজার, হ্যাজ থাকে, ওয়াজ ওয়ার, এগুলো থাকে। তারপরে আমরা এটা নিয়ে অনেকগুলো ক্লাস করেছি, তো বিগত ক্লাসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনি চাইলে দেখতে পারেন সেখান থেকে। তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কিছুটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডভার্ব কি, মানে আমরা বলতে পারি যে সে খুব জোরে দৌড়াচ্ছে, এখানে খুব জোরে মানে হচ্ছে এটা অ্যাডভার্ব। মানে বা আমরা দেখতে পারি যেমন এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, মানে তাড়াতাড়িটা কি, তাড়াতাড়িটাই হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে যে প্রিপোজিশন, মানে পদোন্নয় অব্যয়। প্রিপোজিশন মানে আমরা জানি যে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, মানে কোনো একটা নাউন, প্রোনাউন বা ওয়ার্ডের পূর্বে বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। যেমন দ্য পেন ওয়ান দ্য টেবিল, যে কলমটা টেবিলের উপরে আছে, এখানে ওয়ান বসেছে, দ্য পেন ওয়ান দ্য টেবল, এখানে ওয়ান হচ্ছে প্রিপোজিশন। বা আমরা দেখতে পারি যেমন দিস ফ্যান অ্যাবভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে ঝুলে আছে, তার মানে আমার মাথার সাথে মিশে নেই কিন্তু মাথার উপরে ঝুলে আছে, এখানে অ্যাবভ বসেছে, অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন। তারপরে আমরা আবার দেখতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন, আমরা এখানে জাংশন যোগ করি। আমরা দেখি জাংশন মানে হচ্ছে এটা দুটো পাশাপাশি মিলে থাকা, মানে সংযোগ স্থাপন করা, সেটা হচ্ছে কনজাংশন, মানে সংযোগ স্থাপন করে। যেমন আমি যদি বলি মি অ্যান্ড মাই ফ্রেন্ড, মি এখানে আমি হচ্ছে একটা পার্সন, আবার হচ্ছে যে মাই ফ্রেন্ড সেও কিন্তু আলাদা একটা পার্সন। তো এখানে মি অ্যান্ড মাই ফ্রেন্ড মানে অ্যান যুক্ত করা হয়েছে, মানে দুইজনকে সংযুক্ত করা হয়েছে কি দিয়া, অ্যান দিয়া। এখানে অ্যান হচ্ছে কনজাংশন। মি, উইথ বা এ ধরনের যত কিছু আছে যেগুলো দিয়ে সংযোগ করে বা একটা বাক্যকে বড় করে, সেটাই হচ্ছে কনজাংশন। তারপরে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কি, আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় যেমন হচ্ছে যে ইস, বা কোনো একটা আবেগ প্রকাশ করে, যেমন ধ্যাত, আমরা যেমন বলি না যে ধ্যাত, শীত, এগুলো যে বলি আমরা যে একটা আবেগ প্রকাশ করি, এগুলো হচ্ছে একটা ইন্টারজেকশন, মানে আবেগসূচক অব্যয়। এখানে যদি আমরা দেখি যেমন ড্যাম, শীত বা ধ্যাত যদি আমরা বলি, এর মানে হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারজেকশন। আশা করি যে এটা আর কেউ ভুলবে না। আমি যেখানে একটা বাক্য লিখেছি, তো বাক্য এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আছে, তো এটা আমি বুঝিয়ে দিব, চলুন। এ ভেরি নাইস গ্লাস জার, এখানে এ মানে হচ্ছে সংখ্যা, সংখ্যা বুঝালে কি সেটা অ্যাডজেক্টিভ। আবার ভেরি নাইস গ্লাস জার, এখানে আমরা গ্লাস জার দেখতে পাচ্ছি, মানে কোনো কিছুর নাম, আমরা যে বলেছিলাম যে কোনো কিছুর নাম, সেটা হচ্ছে কি নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। আবার যদি ভেরি নাইস মানে খুব সুন্দর, আমরা দোষ গুণ অবস্থা যদি বোঝাই, সেটা কী বা কে বোঝে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে ভেরি নাইস। তারপরে ওয়াজ, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কেপ্ট অন দ্য টেবিল, ওখানে অন কি, অন হচ্ছে প্রিপোজিশন, মানে কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ডের পূর্বে বসে একটা বাক্য তৈরি করতে সহায়তা করে, সেটা হচ্ছে প্রিপোজিশন, মানে কোনো একটা নাউনের পূর্বে বসেছে। টেবিল কি একটা নাউন, তো নাউনের পূর্বে বসে বাক্য তৈরি করছে, অন হচ্ছে প্রিপোজিশন, টেবিল এখানে হচ্ছে নাউন। সাডেনলি মানে হঠাৎ করে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইট ফেল ডাউন মানে নিচে পড়ে গেল। অ্যান্ড ব্রোক এটা ভেঙে গেল, এটা হচ্ছে একটা ভার্ব। তো মাই সিস্টার আমার বোন, মাই সিস্টার
হচ্ছে এটা হচ্ছে একটা প্রোনাউন, মানে কোনো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তো মাই সিস্টার হচ্ছে প্রোনাউন। দেন স্ক্রিমড মানে চিৎকার করলো, জাম্প মানে ধ্যাত বা শিট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারজেকশন, মানে সে একটা আবেগসূচক অব্যয়, মানে তার আবেগ প্রকাশ করেছে। হাউ ইট হ্যাপেন মানে এটা কিভাবে হলো, হাউ ইট হ্যাপেন এটা কিভাবে হলো। তো আশা করি যে এখানে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ পেয়ে গেছি। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বউ পেয়ে মাকে ভুলে যেও না। টু গেট ওয়াইফ ডোন্ট ফরগেট ইউর মাদার। টু গেট ওয়াইফ ডোন্ট ফরগেট ইউর মাদার। বউ পেয়ে মাকে ভুলে যেও না। মা ছাড়া তোমার দুঃখে কেউ কান্না করবে না। উইদাউট মাদার নোবডি উইল ক্রাই ইন ইউর সরোফুল ম্যাটার। উইদাউট মাদার নোবডি উইল ক্রাই ইন ইউর সরোফুল ম্যাটার। মা ছাড়া কেউ তোমার দুঃখে কান্না করবে না। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ। মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ। তুমি আমার সকল সুখ। ইউ আর মাই অল হ্যাপিনেস। তুমি আমার সব সুখ। ইউ আর মাই অল হ্যাপিনেস। আমি তোমার চোখে জগৎটাকে দেখি। আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস। আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস। আমি তোমার চোখে জগৎটাকে দেখি। শোনো বালিকা, কখনো শাশুড়িকে অবহেলা করো না। লিসেন টু মি গার্লস, ডোন্ট নেগলেক্ট ইউর মাদার ইন ল। লিসেন টু মি গার্লস, ডোন্ট নেগলেক্ট ইউর মাদার ইন ল। শোনো বালিকা, কখনো শাশুড়িকে অবহেলা করো না। মনে রাখবে তিনিও কারো মা। রিমেম্বার ইট, শি ইজ অ্যানিয়ন্স মাদার। রিমেম্বার ইট, শি ইজ অ্যানিয়ন্স মাদার। মনে রাখবে তিনিও কারো মা। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। মাদার, আই লাভ ইউ সো মাচ। মাদার, আই লাভ ইউ সো মাচ। মা, আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জীবনের আলো। ইউর দ্য লাইট অফ মাই লাইফ। ইউর দ্য লাইট অফ মাই লাইফ। তুমি আমার জীবনের আলো। Thank you, everyone. Hello, everyone. Assalamu alaikum. I hope that everyone is fit and fine, and I'm doing great by the grace of Almighty Allah. Today, in this video, I'm going to teach you how to practice in English at home. So, first of all, we have to focus on this, and its topic. We have to choose the topic. Which topic we can discuss, and which topic we can think, and which topic we can practice. So, first of all, we have to think in our native language. So then we have to think in English, and we have to convert in English from our local language. Then you have to practice alone at home, like you can speak English in front of mirror, or you can make some video in front of camera. Whenever you will speak in front of camera or in front of mirror, at this time your shyness will remove day by day, and you will be able to speak English in front of people, and so it's a very good sign for our speaking, dear viewers. And second thing is daily routine, like daily activities. We can discuss our daily activities, like I play football. I can speak about football, and I love cricket, and I can speak about our cricket. Yeah, I can discuss about cricket, and I can practice in English about cricket or football, and whatever you like, you can speak and you can practice about this matter. So you can practice like this. I will eat right now, and then I will go to outside to meet up with my friend. After taking my lunch, I'll go to outside to meet my friend, and my best friend is Raihan and Noman. You can say like this, or you can practice another topic like that whenever you will go to the sleep, and you can discuss about your sleep
whenever you lying on the bed, you can say that I am lying on the bed and typing with you, my friend. So whenever you will go to the bed, at this time you will scrolling the mobile. After my sleep, and I will wake up at Fajr time and I will perform Salah. This is the best way to practice like this, and it will help you a lot for practice purpose. Learn vocabulary, and every day you have to try to learn new vocabulary in English. Whenever you learn new vocabulary, at this time you have to know this vocabulary and don't be shy about it, and you have to practice as well as, and you have to remember one thing: in the beginning everybody do mistake. And number 4 topic is listening. Listening is a very good art. So whenever you have to remember one thing, that who is a very good listener, definitely he is a very good speaker. So first of all you have to focus on listening. Listening is a very good art. You can watch some podcast and video about some topic in English. So in YouTube there is a lots of topic and lots of podcast about in English, and by this podcast your pronunciation will be very good and it will be like a native and like a pro speaker in English. So follow this 4 steps. It will help you a lot for learning English. If you want to learn English, to get more videos, subscribe on this channel Alif Ahmed, and Allah Hafiz for today. Hello bondhura, welcome back to my channel Alif Ahmed, and I am optimistic that everyone is fit and fine, and I am doing great by the grace of Almighty Allah. So আপনি কি ইংরেজি শিখতে চান, আপনি কি ইংরেজিতে কথা বলতে চান, তো তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে চাই এবং আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই, কিন্তু আমরা কোনো একটা ওয়ে পাচ্ছি না, বা আমরা জানি না যে কিভাবে ইংরেজি শুরু করলে খুব ভালোভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তো মূলত আজকের ভিডিওটি সেজন্যই বানানো, যাতে করে আপনারা একটা প্রপার গাইডলাইন নিয়ে খুব ভালোভাবে ইংরেজি চর্চা করতে পারেন এবং কিভাবে চর্চা করলে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ধরে নিলাম ইউ আর এ বেবি বয়, ইউ নো নাথিং, মানে আপনি ইংরেজির কিছুই জানেন না, যে ইংরেজি কিভাবে শুরু করতে হবে আপনি কিছুই জানেন না। তো আজকে এই ভিডিওটি আপনার জন্য। আপনি একদম শুরু থেকে, আজকে আমরা একদম শুরু থেকে শুরু করব, মানে ABCD থেকে। তো ABCD থেকে আমরা শুরু করব। তো আমাদেরকে জানতে হবে, এরপরে জানতে হবে আমাদেরকে পার্সন কত প্রকার, কী পার্সনের ব্যবহারগুলো জানতে হবে, আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হবে, আমাদেরকে গ্রামারের অন্যান্য আরও যত স্ট্রাকচার আছে যেমন টেন্স আছে এগুলো জানতে হবে। কিন্তু এগুলো আমরা ধীরে ধীরে ডে বাই ডে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে এগুলো আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। তো আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শুরু করব। আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লেটার। তো লেটারে আমরা যেগুলো 26টা অক্ষর আছে তো ওগুলো সেম থাকবে, তার ভিতরে কিছু আছে যেমন এই, এটার ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হবে এ। তো এরপরে হচ্ছে জে, তারপরে খে, তো বন্ধুরা আজকে আমরা একদম লেটার থেকে শুরু করব, যাতে করে আমরা খুব ভালোভাবে ইংরেজিটা শুরু করতে পারি। যেমন আমরা একদম শুরু থেকে বলতে, আমরা লেটার থেকে শুরু করলে দেখবেন যে আপনি আস্তে আস্তে করে প্রত্যেকটা ধাপে খুব সুন্দর করে বুঝতেছেন, আর তখন আপনি ইংরেজিতে কথা বলার জন্য নতুন নতুন ধাপ দেখবেন যে অতিক্রম করতেছেন, আর ইংরেজি শেখাটা আপনার জন্য তখন খুব সহজ হয়ে যাবে। আমি এখানে লিখে দিয়েছি কিছু ইংরেজি লেটারের ভিতরে কিছু প্রনাউন্সিয়েশন আছে যেগুলো হচ্ছে যে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন খুবই আলাদা, যেটা আমরা সচরাচর ভুল করে থাকি। তো সেক্ষেত্রে আজকে আমি এটা বোর্ডে লিখে দিয়েছি। যেমন এ, এটা হবে এই, তারপরে জে, এটা কিন্তু জে হবে না, এটা হবে জে। তারপর হচ্ছে খেই, তারপরে হচ্ছে ফি, এটা পি হবে না, এটা সঠিক প্রনাউন্সিয়েশন হয়েছে ফি। তারপরে হচ্ছে খিউ, তারপর হচ্ছে কিউ। তা আমাদেরকে এই 5টা মনে রাখতে পারলে দেখবেন যে বাকি প্রনাউন্সিয়েশনগুলো আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আমাদেরকে মনে রাখতে হবে এই, তারপরে জেই, তারপরে খেই, তারপরে ফি, তারপরে কিউ।
যেমন এটা হবে able, এটা হচ্ছে able। তারপরে জুয়েলারি, তারপরে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা শিখব। তো able, তো ওটা যদি আমরা বলি যেমন বেসিকলি, দেখবেন যে আপনার প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর হয়েছে এবং শুনতে অনেকটা শ্রুতিমধুর হচ্ছে। তো এর জন্য আমাদেরকে প্রত্যেকটা লেটারের প্রপার উচ্চারণ শিখতে হবে। তো আপনি বাকিগুলো যেটা আছে ওটা মোটামুটি সেম, কিন্তু এখানে যে পাঁচটা আছে এই পাঁচটা একটু ভিন্ন। যেমন এই, যেই, হেই, ফি, তারপরে হচ্ছে কিউ। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি যে পাশাপাশি কয়েকটি লেটার বসে একটি ওয়ার্ড তৈরি হয়, মানে একটা অর্থ তৈরি হয়, আর সেটাই হচ্ছে একটা ওয়ার্ড। তারপরে আমরা জানি যে সেন্টেন্স, কারণ আমরা এগুলো বিগত ক্লাসে পড়ে এসেছি যে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে যে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে একটা যদি বাক্য তৈরি করে সেটাই হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানেই হচ্ছে বাক্য, মানে একটা বাক্য তৈরি করতে হলে একটা সেন্টেন্সের দরকার আছে। আবার সেন্টেন্স তৈরি করতে হলে আপনার এখানে একটা ভার্বের দরকার হচ্ছে, আর একটা হচ্ছে সাবজেক্টের দরকার। যেমন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, যেমন, তো প্রিয় বন্ধুরা আমরা শিখেছি যে সেন্টেন্স কি। তো সেন্টেন্স হচ্ছে যে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে, তা আবার প্রিপোজিশন বসে, এগুলো বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে মূলত সেন্টেন্স। তো সেন্টেন্সে মূলত দুইটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। তো চলুন আমরা উদাহরণে দেখে নেই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ডু মানে আমি করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ডু, আই হচ্ছে সাবজেক্ট আর ডু হচ্ছে ভার্ব। তো ভার্ব কি? তো বন্ধুরা, ভার্ব হচ্ছে কোনো কাজ সম্পাদিত হওয়া মানেই হচ্ছে ভার্ব। মানে যেমন আমরা করিতেছি, খাইতেছি, এটা করতেছি, ওটা করতেছি, সে এটা করে, সে ওটা করে, তো এগুলো সম্পূর্ণ সবগুলি হচ্ছে ভার্ব। তারপরে সাবজেক্ট মানে যাকে আমরা ধরি, যাকে নিয়ে আমরা আলোচনা করি, সে হচ্ছে সাবজেক্ট। তো সেন্টেন্সকে কি থাকে, দুইটা জিনিস কমন থাকে, যেমন সাবজেক্ট আর একটা থাকে ভার্ব। তো এটা আমরা শিখলাম। তো এরপরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পার্সন। তো বন্ধুরা, আমরা শুরু থেকে শিখলাম কি, লেটার শিখলাম, তারপরে আমরা শিখলাম ওয়ার্ড, তারপর শিখলাম সেন্টেন্স, তারপরে এখন আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে পার্সন সম্পর্কে। তাহলেই আপনি দেখবেন যে আপনি একটা বাক্য তৈরি করতে সক্ষম হয়েছেন। তো পার্সন যেটা হচ্ছে, পার্সন হচ্ছে মূলত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আমরা ফার্স্ট পার্সন যদি আমরা একদম সহজভাবে বলি, যেমন আমি এবং আমরা, আমি এবং আমরা হচ্ছি ফার্স্ট পার্সন। তারপরে সেকেন্ড পার্সন কি, তুমি, তোমরা, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। তারপরে থার্ড পার্সন কি, ইট, ইহা, দে, তাহারা। তো এ বিষয়ে আমি বোর্ডে লিখেছি, যেমন এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ করে রাখতে হবে, তাহলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো পার্সন সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন অ্যাবাউট পার্সন। সো নাও উই ক্যান সি, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা। চলো আবার আমরা বলি, যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা। এটা কিন্তু আমাদের একদম মুখস্থ রাখতে হবে, আমাদেরকে পার্সন খুব ভালোভাবে জানতে হবে। যেমন আমি এভাবে বলি, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা। তো আই, আমি এবং আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে হচ্ছে তুমি, তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তারপর বাকি যেগুলো আছে, যেমন আই, আমি, আমি, আমরা, তুমি, তোমরা, এরপরে বাকি যেগুলো আছে সবগুলি হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা। তো আমরা দেখতে পাচ্ছি যেমন হি, সে, শি, সে, ইট, ইহা, দে, তাহারা, এরকম আরও যতগুলো আছে সবগুলোই কিন্তু থার্ড পার্সন। তো আমাদেরকে পার্সন সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা নিতে হবে।
তো এগুলো কিন্তু আমরা ইউটিউবে বিভিন্ন চ্যাপ্টার পাচ্ছি বা বিভিন্ন ভিডিও পাচ্ছি, আবার এগুলো আমরা একদম শুরু থেকে পড়ে আসছি। যেমন আপনি 4-5 থেকেই কিন্তু এই পার্সন সম্পর্কে পড়ে আসছেন, এখন ইন্টার বা অনার্স লেভেল পর্যন্ত আসছেন, এখনও কিন্তু আপনি এগুলোই পড়তেছেন। তো আপনি যেই শুরুটা যেটা পড়েছেন ওই সেম জিনিসটাই আমরা কী করতেছি, এখনও পড়তেছি, কিন্তু আমরা ভালোভাবে খেয়াল করি না বা ভালোভাবে বুঝতেছি না, তো সেজন্য আমাদেরকে মনে থাকে না। সো আমাদেরকে মনে রাখতে হলে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি যদি পার্সন মনে রাখতে হয় তাহলে আপনাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা, দে তাহারা। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের স্ট্রাকচার। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমাদেরকে জানতে হবে টেন্স সম্পর্কে। আমরা শিখেছি লেটার, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে হচ্ছে পার্সন। এখন আমরা শিখবো হচ্ছে টেন্স সম্পর্কে। আজকে আসলে আমি একটা বেসিক ধারণা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যাতে করে এই সব ধারণাগুলো আপনি খুব সহজেই কাজে লাগিয়ে এগুলো শিখতে পারেন। তো আপনি শিখতে পারবেন টেন্স, আপনি শিখতে পারবেন সেন্টেন্স, আপনি শিখতে পারবেন হচ্ছে লেটার, আপনি শিখতে পারবেন পার্সন সম্পর্কে। তো আমি বেসিক যেটা ধারণা একদম খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং এটা নিয়ে পরবর্তীতে আলাদা আলাদা আরও ভিডিও আসবে। তো এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন শিখবো হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে একটা কাল। টেন্স হচ্ছে কি? এটা কাল, মানে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। যেমন আমরা বলি যে আমি কাজটি করিতেছি, যেমন আমি বলি যে আমি কাজটি করি, মানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। আবার হচ্ছে যে আমি কাজটি করেছিলাম, এটা পাস্ট টেন্স। আবার আমি কাজটি করব, যে আমি যেটা ভবিষ্যতে করব ওটা হচ্ছে ফিউচার টেন্স। আর যেটা আমি করেছি ওটা হচ্ছে কিন্তু পাস্ট টেন্স। আবার আমি যেটা করি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানে যেটা প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে আমি যেটা করতেছি ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আবার যেটা আমি এর আগে করেছি সেটা হচ্ছে পাস্ট টেন্স। আবার আমি যেটা করব, আমি ভবিষ্যতে যেটা করব সেটা হচ্ছে যে ফিউচার টেন্স। তো আমি এখানে একটা লম্ব এঁকেছি। তো লম্ব আঁকতে আমাদের লম্বের থেকে কি লাগে? ল, ম এবং ব লাগে। এই তিনটি শব্দের দরকার, আর এই তিনটা দিয়ে আমি টেন্স শিখবো। যেমন একটা কুলু, এটা হচ্ছে একটা কুলু। তো এই তিনটা দিয়েই আমি একটা টেন্স শিখাবো আপনাদেরকে। কোনো বাক্যের শেষে যদি ল এবং ম থাকে এটা হচ্ছে পাস্ট টেন্স। মানে যদি আমরা উদাহরণ হিসাবে দেখি যে কোনো বাক্যের শেষে যদি ল এবং ম থাকে সেটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন আমি কাজটি করেছিলাম, যেমন আমি কাজটি করেছিলাম, এখানে কি আছে? ম আছে, মানে বাক্যের শেষে কিন্তু ম আছে। তো আমি কি বলেছিলাম? বাক্যের শেষে ম এবং যদি ল থাকে সেটা হবে পাস্ট টেন্স, সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো এখানে আমরা যদি ল দিয়ে দেখি, যেমন সে কাজটি করেছিল, বাক্যের কি শেষে একটা ল আছে, বাক্যের শেষে ল থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা শিখিয়ে দিয়েছিলাম যে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আবার বাক্যের শেষে যদি ম থাকে সেটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন আমি কাজটি করেছিলাম, এখানে ম আছে। যেমন বা আমি ঘুমিয়েছিলাম, সেটা কিন্তু পাস্ট টেন্স। আবার সে কাজটি করেছিল, সে খেয়েছিল, সে গিয়েছিল, এগুলো হচ্ছে কিন্তু পাস্ট টেন্স। মানে শব্দের শেষে বাক্য শেষে ল আছে এবং বাক্য শেষে ম আছে। তো এখন আমরা বয়ের ব্যবহার শিখব। মানে কোনো বাক্যের শেষে যদি ব থাকে তো সেক্ষেত্রে বাক্যের শেষে ব থাকলে সেটা হবে ফিউচার টেন্স। মানে আমি কাজটি করিব, আমি কাজটি করিব বা সে কাজটি করিবে। বাক্যের শেষে যদি ব থাকে সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো এখানে আমরা একটা এক্সাম্পল দিলাম, যেমন আমি কাজটি করিব, মানে শব্দের শেষে ব আছে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। মানে আমি সেখানে যাব, বাক্যের শেষে ব আছে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। মানে আমি ঘুমাবো, বাক্যের শেষে ব আছে, এটা হচ্ছে ফিউচার টেন্স। একদম সহজ ভাষায় আপনি যদি ভালোভাবে ভিডিওটা খেয়াল করেন দেখবেন আপনি খুব সহজে বুঝতে পারতেছেন। তো বাক্যের শেষে যদি ল এবং ম থাকে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আবার শব্দের শেষে যদি ব থাকে এটা হচ্ছে ফিউচার টেন্স। এরপরে কি থাকে? শব্দের শেষে যদি ল, ম এবং ব একটাও না থাকে
সেটা কি? আমি আশা করি যে সবাই এটা বুঝে গেছেন। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে আমি কাজটি করি। বাক্য শেষে কিন্তু ল এবং ম নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে সে কাজটি করে, বা আমি খাই, আমি ঘুমাই। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে বাক্যের শেষে ল এবং ম নাই, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর বাক্যের শেষে যদি ল এবং ম থাকে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আবার যদি বাক্যের শেষে ব থাকে সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আমি আলাদা আলাদা এক্সপ্লেন করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, নমস্তে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্র্যাকটিস ক্লাস ইন ইংলিশ। সো ফার্স্ট অফ অল, তো আজকে আমি কিছু বাক্য বলবো এবং এটা পাশাপাশি তুমিও প্র্যাকটিস করার চেষ্টা করবে। সো ফার্স্ট অফ অল, ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট, এখানে ডোন্ট মানে ডু নট, তো এর সংক্ষেপে হচ্ছে ডোন্ট। ডোন্ট ক্রস ইউর লিমিট, তোমার সীমা অতিক্রম করো না। তোমার সীমা অতিক্রম করো না। ডোন্ট ক্রস ইউর লিমিট। দেন লেটস গো শপিং। লেটস গো শপিং, চলো শপিংয়ে যাই। চলো শপিংয়ে যাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। কিপ ইউর ভয়েস ডাউন। কিপ ইউর ভয়েস ডাউন, গলা নামিয়ে কথা বলুন। কিপ ইউর ভয়েস ডাউন, এটা যদি আমরা বলি যে আঙুল নামিয়ে কথা বলুন, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কিপ ইউর ফিঙ্গার ডাউন। কিপ ইউর ফিঙ্গার ডাউন মানে আঙুল নামিয়ে কথা বলুন। তারপরে ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ বা ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ডু ইউ স্পিক ইংলিশ। মে আই কাম ইন স্যার, যখন স্যার ক্লাসের ভিতরে থাকে, আমরা যে লেট করে আসি, সে সময় আমরা বলবো মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার। স্যার, আমি কি ভেতরে আসতে পারি বা ভেতরে প্রবেশ করতে পারি। নেভার গিভ আপ। নেভার গিভ আপ মানে হাল ছেড়ে দিও না। নেভার গিভ আপ, হাল ছেড়ে দিও না। আই নো হাউ টু সুইম। আই নো হাউ টু সুইম, আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়। আই নো, আমি জানি, হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই মানে লজ্জা পেও না। ডোন্ট বি শাই, লজ্জা পেও না। হু ইজ হি, সে কে। হু ইজ হি, আমরা কথার ভিতরে বলি না যে সে কে, তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে এটা বলতে পারি হু ইজ হি মানে সে কে। তারপরে আমরা বলি যে রাতের খাবারটা খুব সুস্বাদু ছিল বা দুপুরের খাবারটা খুব সুস্বাদু ছিল, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ডিনার ওয়াজ ডেলিসিয়াস। দ্য ডিনার ওয়াজ ডেলিসিয়াস মানে খাবারটা সুস্বাদু ছিল, রাতের খাবারটা সুস্বাদু ছিল। তারপরে আমরা আবার বলি যেমন আমাকে বিরক্ত করো না। আমাকে বিরক্ত করো না, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট ডিস্টার্ব মি। তারপরে আমরা বলি যেমন সরি মানে আমাকে ক্ষমা করুন। এটার অন্য আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে পার্ডন মি মানে আমাকে ক্ষমা করুন। পার্ডন মি, জোরে কথা বলো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো। স্পিক আপ মানে জোরে কথা বলো। স্পিক আপ, জোরে কথা বলো। সময় মতো ঔষধ খাবে। টেক মেডিসিন অন টাইম। টেক মেডিসিন অন টাইম, সময় মতো ঔষধ খাবে। তো প্রিয় বন্ধুরা, আমার পাশাপাশি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার প্রত্যেকটা সেন্টেন্স মনে থাকবে খুব সহজেই। তো লাস্ট আমরা শিখেছি টেক মেডিসিন অন টাইম। টেক মেডিসিন অন টাইম, সময় মতো ঔষধ খাবে। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। লেটস প্লে ফুটবল, এখানে কিন্তু আপনি এই যে ফুটবলের পরিবর্তে আপনি যদি ক্রিকেট লাগান বা অন্যান্য খেলা লাগান, সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন যেমন লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। লেটস প্লে ক্রিকেট। ডু ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, তোমার কি ছাতা আছে। ডু ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, তুমি কি খুঁজছো। হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর মানে তুমি কি খুঁজছো। হোয়াট আর ইউ লুকিং ফর।
নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে, আজ আর নয়। হাউ গোয়িং ইউর ডে, হাউ গোয়িং ইউর ডেজ, মানে তোমার দিনকাল কেমন কাটছে। হাউ গোয়িং ইউর ডেজ। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর। হাউ অ্যাবাউট ইউ, মানে তোমার কি খবর। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেমন আমরা বলি না যে এই কাজটা যত দ্রুত সম্ভব করতে হবে, যেমন অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।